হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আজ আরো একটি সুন্দর পর্ব তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। প্রতিদিন আমরা 30টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করি, আজও ব্যতিক্রম নয়, 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো আজ ক্লাস নং 21। আজকের ক্লাসে যাওয়ার আগে বলে রাখি, আমাদের সমস্ত ফ্রি ক্লাস দেখতে দা ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো সমস্ত ফ্রি ক্লাস দেখতে। আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে আমাদের দা ওয়ে অফ সলিউশনের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ভিডিও লিংক তোমরা প্রথমেই পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়? বিশ্ব মহাসাগর দিবসটা কবে পালিত হয় বলে ফেলো সকলে। বিশ্ব মহাসাগর দিবস দেখো 1992 সালে একটা সম্মেলন হয়েছিল, যেটাকে আমরা বসুন্ধরা সম্মেলন নামে জানি। সেই বসুন্ধরা সম্মেলনে যারা অংশগ্রহণ করে তারা সেখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হন যে তারা একটা বিশ্ব মহাসাগর দিবস পালন করবে, মহাসাগর বাঁচানোর জন্য, মহাসাগরের দূষণ বা মহাসাগরের জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিশ্ব মহাসাগর দিবসটা পালনের যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করে। সেটা কবে পালিত করা হয় প্রতি বছর? সেটা হবে অপশন ডি, 8ই জুন। এই দিনে বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুলতান সুলতান-ই আজম উপাধি লাভ করেন? সুলতান-ই আজম এই উপাধিটি কে লাভ করেছিলেন বলে ফেলো সকলে। সকলে অ্যান্সার করো। দেখো, সুলতানি আজম এই উপাধিটি পেয়েছিলেন কে? অ্যান্সার হবে এখানে শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ 1211 থেকে 1236 সাল পর্যন্ত দাস বংশের শাসক ছিলেন এবং তিনি ছিলেন দাস বংশের শ্রেষ্ঠ শাসক। তো এই শামসুদ্দিন ইলতুৎমিশের যে উপাধি, একটা উপাধি তিনি লাভ করেছিলেন খলিফার কাছ থেকে। খলিফা বলতে বোঝানো হয় সাধারণত ইসলাম ধর্মের যারা রক্ষাকর্তা বা ইসলাম ধর্মের সর্বোচ্চ যিনি শাসনকর্তা হয়ে থাকেন তাকে খলিফা বলা হয়। সো এই খলিফার তৎকালীন সময় যিনি খলিফা ছিলেন, খলিফার কাছ থেকে 1229 সালে তিনি একটা উপাধি লাভ করেন, যেটা হচ্ছে সুলতানি আজম উপাধি বা মহান সুলতান, বা যেটাকে বলা হয় থাকে বৃহৎ একটা হচ্ছে মহান সুলতানি বলা যেতে পারে। তো শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি সুলতানি আজম উপাধি লাভ করেছিলেন 1229 সালে। নেক্সট হচ্ছে, চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটা কোন নদীর উপরে অবস্থিত? অ্যান্সার হবে কি, দেখো তোমরা যদি ইন্টারনেট সার্চ করো চুখা জলবিদ্যুৎ প্রকল্পটা কোন নদীর উপরে অবস্থিত, তাহলে তোমরা একটা নদীর নাম পাবে সেখানে, যেটার নাম হচ্ছে ওয়াংচু। ওয়াংচুটা কি আসলে? তো দেখো, ওয়াংচু হচ্ছে একটা নদী, যেই নদীটি হচ্ছে রায়ঢাক নদী। রায়ঢাক নদীরই নাম হচ্ছে ওয়াংচু, যেটা অবস্থিত ভুটানে। ভুটানে এটার নাম ওয়াংচু। এবং এই চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটা গড়ে উঠেছে কোথায়? এটা ভুটানে অবস্থিত। ঠিক আছে, তো এই সঠিক উত্তর কি হবে এখানে? অপশন বি সঠিক উত্তর হবে, রায়ঢাক নদীর উপরে অবস্থিত চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি। নেক্সট হচ্ছে, সতলজ নদী কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে? সতলজ বা এটাকে কি বলা হয়? শতদ্রু নদী। শতদ্রু নদী অ্যাকচুয়ালি ভারতে প্রবেশ করেছে কোথা থেকে? শতদ্রু নদী আমরা জানি কোথায় উৎপত্তি লাভ করেছে। শতদ্রু নদী, শতদ্রু নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরের কাছ থেকে। মানস সরোবরের কাছ থেকে রাক্ষস তাল নামক স্থান থেকে, বা রাক্ষস তাল থেকে। তাল থেকে এটার উৎস। তো এই শতদ্রু নদীটা ভারতে প্রবেশ করেছে কোথা থেকে? সেটা হচ্ছে এখানে অ্যান্সার হবে, এটা হচ্ছে শিবকিলা নামক গিরিপথের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। শিবকিলা এই গিরিপথটি হিমালয় পর্বতে অবস্থিত, প্রধানত এটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।
ওকে, নেক্সট হচ্ছে শিক্ষা সংক্রান্ত কোন কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন? অ্যান্সারটা করো সকলে। ইন্টারেস্টিং এবং খুবই দারুণ একটি প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের পড়তে পারে। সো সকলে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো হেল্পফুল তোমাদের। ওকে, তো এই শিক্ষা সংক্রান্ত কোন কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ছিল? অ্যান্সার হবে এখানে কোনটি? এটা হচ্ছে স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন এটা হচ্ছে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত ছিল। কেন বলতো? স্যাডলার কমিশনটা গঠিত হয়েছিল কবে? এটাও আমরা একটু জেনে রাখবো। এটা গঠন হয় 1917 সালে এটা গঠন হয়েছিল। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার। তার নাম অনুসারে এটার নামকরণ করা হয় স্যাডলার কমিশন। এবং স্যাডলার কমিশনকে তৈরি করা হয়েছিল অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত তোমার পঠন পাঠন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুকে কিন্তু খতিয়ে দেখার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। এবং স্যাডলার কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করে এটাও কিন্তু খুবই পরীক্ষায় আসে। 1919 সালে তারা তাদের রিপোর্ট পেশ করে। ওকে, নেক্সট হচ্ছে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে ভারতীয় সংবিধানের কোথায় উল্লেখ আছে? ওয়েলফেয়ার স্টেট এর সম্বন্ধে কোথায় উল্লেখ আছে? প্রস্তাবনায়, নির্দেশমূলক নীতিসমূহ বা মৌলিক অধিকার, আর বলা হচ্ছে মৌলিক কর্তব্য। অ্যান্সারটা কি হবে বলে ফেলো সকলে। সঠিক উত্তর কি হবে? ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে কোথায় আছে? সেটা হচ্ছে অপশন বি, নির্দেশমূলক নীতিসমূহ। আচ্ছা, নির্দেশমূলক নীতিসমূহ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে রাখবো। নির্দেশমূলক নীতিসমূহ থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে, যে এটা কোথায় আছে নির্দেশমূলক নীতি? অ্যাট ফার্স্ট এটা আছে কোথায়? সংবিধানের আছে পার্ট 4 এর মধ্যে। কোথায় আছে? পার্ট 4 এর মধ্যে এটা আছে। কত থেকে কত ধারা? এটা কত থেকে কত ধারার মধ্যে আছে? 36 থেকে 51 ধারার মধ্যে এটা উল্লেখ করা আছে নির্দেশমূলক নীতিসমূহ। আরেকটা প্রশ্ন খুবই আসে যে এই নির্দেশমূলক নীতিটি কোথা থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে? মনে রাখবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ড থেকে গৃহীত। ওকে, আশা করবো এখান থেকে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে এরপর থেকে। নেক্সট প্রশ্ন যেটা, আকবর কত সালে কাশ্মীরকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিলেন? আকবর দ্য গ্রেটার তিনি 1556 থেকে 1606 সাল পর্যন্ত ছিলেন মুঘল সম্রাট। তো এই আকবর তার শাসনকালে তিনি অনেক রাজ্য তিনি জয় করেছিলেন, তার মধ্যে তিনি কাশ্মীর জয় করেছিলেন। তো কাশ্মীরটা তিনি কবে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন? অ্যান্সার হবে কবে? তো আকবর কাশ্মীর জয় করেছিল সেটা হচ্ছে 1586 সালে। ওকে, নেক্সট হচ্ছে নন্দা দেবী কোথায় অবস্থিত? নন্দা দেবী এটা হচ্ছে হিমালয়ের একটা অন্যতম তোমার শৃঙ্গ, উচ্চ শৃঙ্গ, নন্দা দেবী শৃঙ্গ। এই নন্দা দেবী শৃঙ্গটি কোথায় অবস্থিত বা হিমালয় পর্বতের কোন অংশে? হিমালয় পর্বতকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যদি দৈর্ঘ্য বরাবর বলা হয়, দৈর্ঘ্য বরাবর প্রধানত এটাকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? আর প্রস্থ বরাবর এটাকে 4টি ভাগে ভাগ করা হয়। দৈর্ঘ্য বরাবর একটা হচ্ছে উচ্চ হিমালয়, মধ্য হিমালয় এবং একটা নিম্ন হিমালয়। তো এই উচ্চ হিমালয়কেও আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটা হচ্ছে তোমার কুমায়ুন হিমালয় বা এটাকে আমরা উত্তরাখণ্ড হিমালয় বলি। উত্তরাখণ্ড হিমালয় বলা হয় এটাকে। তো এই নন্দা দেবী কোথায় অবস্থিত? এটা অবস্থিত তোমার হচ্ছে এই কুমায়ুন হিমালয়েই অবস্থিত। আর যদি বলা হয় পরীক্ষায়, এখান থেকে কিন্তু এই রকম প্রশ্ন আসতে পারে যে যে হিমালয় পর্বত বা বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ যেটা মাউন্ট এভারেস্ট, সেই মাউন্ট এভারেস্টটা হিমালয়ের কোন অংশে অবস্থিত? তখন তোমরা উত্তর কি করবে? মনে রাখবে হিমালয়ের মধ্য অংশ, এটা নেপালের মধ্যে আসে, পুরো মধ্য অংশটা নেপালের মধ্যে আসে। যেই মধ্য অংশে কিন্তু অবস্থিত তোমার হিমালয়ের উল্লেখযোগ্য কিছু শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য শৃঙ্গগুলি এই অংশেই অবস্থিত। নেক্সট হচ্ছে 2026 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? গ্রীষ্মকালীন অলিম্পিক আমরা জানি অনুষ্ঠিত হচ্ছে কোথায়? 2024 অনুষ্ঠিত হচ্ছে গ্রীষ্মকালীন তোমার যে অলিম্পিক সেটা প্যারিসে।
নেক্সট হবে তোমার 2028-এ, ওটা হবে তোমার লস অ্যাঞ্জেলেসে হবে। তো এই শীতকালীন অলিম্পিক এটা 2026-এ কোথায় অনুষ্ঠিত হবে? শীতকালীন অলিম্পিক 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ, যেটা হয়েছিল কোথায়? বেইজিং এ হয়েছিল। বেইজিং, চীনের বেইজিং এ এটা আয়োজিত হয়েছিল সর্বশেষ। এবং 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে নেক্সট? সেটা হচ্ছে অনুষ্ঠিত হবে ইটালির মিলান শহরে এটা অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম এর রচয়িতাকে। মালবিকাগ্নিমিত্রম এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? ভবভূতি, ব্যাস, কৌটিল্য, কালিদাস। তো অ্যান্সার কি হবে বলে ফেলো সকলে। অ্যান্সার হবে কি এখানে? মালবিকাগ্নিমিত্রম এই গ্রন্থটি রচয়িতা ছিলেন যিনি, তিনি হচ্ছেন কালিদাস। কালিদাস কে ছিল তোমরা জানো? কালিদাস যাকে বলা হয়ে থাকে ভারতের শেক্সপিয়ার। কালিদাস ছিলেন তোমার গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের তোমার সভাকবি। যে কালিদাস উল্লেখযোগ্য কিছু গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে মালবিকাগ্নিমিত্রম একটা, অভিজ্ঞান শকুন্তলা, তারপরে ঋতু সংহার, কুমার সম্ভবম, মেঘদূতম, রঘুবংশমের মতো উল্লেখযোগ্য কিছু কিন্তু তার সাহিত্য কীর্তি ছিল। নেক্সট প্রশ্নে আসবো। আজকের হোমওয়ার্ক যেটা তোমাদের, ভারতের কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? এটা সকলে অ্যান্সার করে যাবে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন। তো এটা যতজন ক্লাস দেখছো সকলে লাইভ চ্যাটে নয়, যেটা কমেন্ট বক্স থাকে মানে ভিডিওর, সেই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে বিধান পরিষদের সদস্যদের পদের ন্যূনতম বয়স কত বছর? আচ্ছা, বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগবে এটাই বোঝানো হয়েছে এখানে। তো অ্যান্সার কি হবে বলো? বিধান পরিষদ সম্পর্কে ধারা আমরা জানি, কোথায় উল্লেখ করা আছে? 169, 169 নং ধারায় বিধান পরিষদ সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। বর্তমান আমাদের ভারতে কতগুলি রাজ্যে বিধান পরিষদ আছে বলে ফেলো। কতগুলি রাজ্যে আছে? 6টি রাজ্যে আছে। কি 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 রাজ্যগুলি আমরা একটু জেনে রাখি। একটি হচ্ছে বিহার, মহারাষ্ট্র, তারপরে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, আর হচ্ছে তেলেঙ্গানা অ্যান্ড কর্ণাটক। আরেকটি রাজ্য ছিল, বর্তমানে সেটি তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, যেটা হচ্ছে তোমার জম্মু ও কাশ্মীর। ওকে, তো এই 6টি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ আছে। তো বিধান পরিষদ রাজ্য আইনসভার উচ্চ কক্ষ। তো এই বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সেটা সরি কার্যকালের নয়, তাদের পদের ন্যূনতম বয়স কত বছরের জন্য তারা কার্যকালের মেয়াদ তাদের 6 বছর, কিন্তু কত বছর বয়স হলে তারা নিযুক্ত হতে পারেন সদস্য পদে? সেটা হচ্ছে 30 বছর বয়স, ন্যূনতম বয়স তাদের প্রয়োজন। নেক্সট হচ্ছে, কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল? প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল কোনটি? অঙ্গ, মল্ল, কুরু, অবন্তী। তো 16টি যে মহাজনপদ ছিল, 16টি মহাজনপদের মধ্যে প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে দুটি মাত্র ছিল, দুটি ছিল প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক। কি কি বলতে পারবে? একটি হচ্ছে কি? একটি হচ্ছে এখানে আছে মল্ল, অপশন বিতে আছে দেখো মল্ল, এবং আরেকটি হচ্ছে তোমার ব্রিজি। ব্রিজি এবং মল্ল এই দুটি ছিল প্রজাতান্ত্রিক। আচ্ছা, ব্রিজি এটার রাজধানী কি বলতো? ব্রিজি এবং মল্লের রাজধানী কি? ব্রিজি এটা বর্তমানে বিহারের মধ্যে আসে। এই ব্রিজি তোমার এদের রাজধানী ছিল বৈশালী। বৈশালী, যেটা পরবর্তীতে শিশুনাগ বংশেরও কিন্তু রাজধানীতে পরিণত হয়েছিল। এবং মল্লর রাজধানী ছিল কোথায়? পাবাপুরী। পাবাপুরী হচ্ছে মল্লর রাজধানী। ওকে, নেক্সট হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদটি কোন সালে তৈরি করা হয়েছিল? অ্যান্সার হবে কি? ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তোমরা জানো বর্তমানে আমাদের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল,
অজিত দোভাল তিনি হচ্ছেন বর্তমান নিরাপত্তা সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের। ওকে, তো তার এই পদ, এই যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ, এটা কবে তৈরি হয়েছিল? অ্যান্সার হবে এটা 1998 এটাকে তৈরি করা হয়েছিল। কে তৈরি করেছিল? এটা তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় এটাকে তৈরি করা হয় এবং প্রথম যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন ব্রজেশ মিশ্র। তিনি হচ্ছেন প্রথম এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর বর্তমান কে বললাম, এটার নামটা মনে রাখবে, অজিত দোভাল। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের শাসক। তো এই অজাতশত্রু তার উপাধি কি ছিল? অ্যান্সার হবে অজাতশত্রু উপাধি ছিল কুনিক উপাধিতে তিনি ধারণ করেছিলেন। আচ্ছা, এখানে কয়েকটি উপাধি আছে, এগুলি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যেটা হচ্ছে শ্রেণিক উপাধি। এটা কার উপাধি ছিল? শ্রেণিক বা শ্রেণীয় এই উপাধিটি বা শ্রেণিয়া উপাধি ছিল কার? অজাতশত্রুরই তোমার পিতা, যার নাম ছিল বিম্বিসার, যিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বিম্বিসারের উপাধি ছিল এটা। প্রিয়দর্শী এটা জানো, দেবনাম প্রিয়দর্শী এটা অশোকের উপাধি ছিল, অশোকের উপাধি ছিল। আর অমিত্রঘাত এটা কার উপাধি ছিল? এটা এই উপাধিটি ছিল বিন্দুসারের। বিন্দুসার যিনি ছিলেন কে বলতো? বিন্দুসার ছিলেন ইনি মৌর্য বংশের শাসক। নেক্সট প্রশ্নে আসবো, দিল্লির কোন সুলতান আমির-ই কোহি নামক কৃষি বিভাগ গঠন করেছিলেন? দিল্লির কোন সুলতান আমির-ই কোহি একটা কৃষি বিভাগ ছিল, আর যে কৃষি বিভাগটি তৈরি করেছিলেন কে? ক্লাসটি ভালো লাগছে তো? ভালো লাগলে সকলে একটা লাইক করে দাও ক্লাসে। দেখো খুব তাড়াতাড়ি আমি কিন্তু ফেস ক্যাম ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য। ওকে, তো দেখো দিল্লির তো সকলে ভালো করে লাইক করো, ক্লাস দেখো প্রতিদিন, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। এখানে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সুলতান কোন সুলতান আমির-ই কোহি কৃষি বিভাগ গঠন করেন? সেটা হবে মোহাম্মদ বিন তুগলক, যিনি ছিলেন তুগলক বংশের শাসক। প্রকৃত নাম কি ছিল? জুনা খাঁ নামে তিনি পরিচিত ছিলেন। আচ্ছা, এই জুনা খাঁ যিনি আমির-ই কোহি নামক কৃষি বিভাগটা গঠন করেছিলেন অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করার জন্য একটি গঠন করেন। এবং এই মোহাম্মদ বিন তুগলক ইতিহাসে কি নামে পরিচিত? উল্লেখযোগ্য কিন্তু কিছু কাজকর্ম হয়েছিল তার সময়, যেমন হচ্ছে তার সময় ইবন বতুতা ভারতে এসেছিল, তার সময় আমির-ই কোহি এই কৃষি বিভাগ গঠন হয়, রাজধানী স্থানান্তর করে দিল্লি থেকে তিনি দেবগিরিতে রাজধানী স্থাপন করেছিলেন। তারপরে তিনি ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন, পাগলা রাজা নামে পরিচিত ছিলেন। ওকে, নেক্সট হচ্ছে সুগ্গি ডান্স বা সুগ্গি নাচ কোন রাজ্যে দেখা যায়? সুগ্গি নাচ কোন রাজ্যে দেখা যায়? গুজরাট, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কোথায় দেখা যায় সুগ্গি নাচটা? অ্যান্সার হবে কোথায়? সুগ্গি নাচটা দেখা যায় তোমার হচ্ছে কর্ণাটকে। নেক্সট হচ্ছে বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? সোন, কোশি, গন্ডক, ঘরঘরা। অ্যান্সার হবে কোন নদীকে বলো? ঘরঘরা, গন্ডক, কোশি, সোন এগুলো কার উপনদী? গঙ্গার উপনদী। তো এই গঙ্গার উপনদীগুলির মধ্যে বিহারের দুঃখ নামে পরিচিত কোনটি? সেটা হচ্ছে কোশি নদী। কোশি নদী বিহারের দুঃখ নামে পরিচিত। কোশি নদী তিব্বতে এটা উৎপত্তি লাভ করেছে এবং এটা গঙ্গার সাথে তোমার মিলিত হয়েছে কুরুশিলার কাছে, এটা তোমরা জানো। উৎপত্তি স্থলে এটাকে আবার সপ্তকোশি বলা হতো। তো বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। নেক্সট হচ্ছে, আচ্ছা বিহারের ওই যে কোশি নদী এটা কোন তীরের উপনদী? এনিওয়ান কেউ বলতে পারবে এটা? কমেন্টে একটু জানাও কোন তীরের উপনদী তিনি। এই কোশিটা কোন তীরের উপনদী? গঙ্গার বাম তীরের উপনদী, বাম তীরে অবস্থিত গঙ্গার। নেক্সট হচ্ছে বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বকাটক একটা রাজবংশ ছিল, যেই রাজবংশটি
ষষ্ঠ শতকের দিকে তারা প্রধানত তোমার মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশে তারা রাজত্ব করতো, ঠিক আছে। তো এই বকাটক রাজবংশটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিবিজয়, প্রতিপাল, বিন্ধু শক্তি, ধ্রুব সেন। অ্যান্সার হবে কে? বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিন্ধু শক্তি। ওকে, অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বর বা নাগরিকের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘনীয় করা হয়েছে? অলঙ্ঘনীয়, সরি। বাক স্বাধীনতার অধিকার কোথায় আছে? বাক স্বাধীনতার অধিকার বলে ফেলো সকলে। অ্যান্সার হবে এটা অপশন সি, 19 নং ধারায় 6 প্রকার স্বাধীনতার অধিকার আছে। এটা একটা অবশ্যই স্বাধীনতার অধিকার, 6টি স্বাধীনতার অধিকার আছে, যার মধ্যে একটি হচ্ছে তোমার বাক স্বাধীনতার অধিকার, এবং শান্তিপূর্ণ কোনো জায়গায় সমবেত হওয়ার অধিকার, সংঘ সমিতি গঠনের অধিকার, সর্বত্র চলাফেরা করার অধিকার, বৃত্তি পেশা অবলম্বনের অধিকার। কোনো একটি ক্লাসে এটা নিয়ে সংক্ষেপে আবার আলোচনা করে দেব, এতটুকুই বললাম। এই সমস্ত 6টি, এটা মনে রাখবে, 19 নং ধারায় 6টি কিন্তু অধিকার এখানে আছে। 14 নং ধারা এবং 18 নং ধারা এটা তোমরা জানো সাম্যের অধিকারের মধ্যে আসে। 14 ধারা আইনের দৃষ্টিতে সকলকে সমানভাবে দেখার কথা বলা হয়েছে, এটা হচ্ছে 14 নং ধারায়, এবং 18 নং ধারায় হচ্ছে সামরিক এবং শিক্ষা ক্ষেত্রে ছাড়া সমস্ত ক্ষেত্রে উপাধি এবং অন্যান্য যে গুলিকে বলা হয় উপাধি বা বিভিন্ন যে ওগুলোকে কি বলা হয়, যাই হোক, উপাধি বা সামরিক বিভিন্ন ক্ষেত্র ছাড়া উপাধি ব্যবহার করা নিষিদ্ধ, ঠিক আছে। আর 21 ধারা এটা তোমার হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? এটাকে বলা হচ্ছে ব্যক্তি ও জীবন স্বাধীনতা, এইটাতে কিন্তু বর্ণিত আছে। ওকে, নেক্সট হচ্ছে কোন গিরিপথটি শ্রীনগর ও লে শহরকে সংযোগ করে? শ্রীনগর এবং লে শহরের মধ্যে অবস্থিত কোন গিরিপথটি? খারদুংলা, জলিলা, নাথুলা, পীরপাঞ্জাল। পীরপাঞ্জাল কোথায় অবস্থিত বলে ফেলো সকলে। এগুলো সব জম্মু ও কাশ্মীর। একটা তোমার হচ্ছে নাথুলাটা তোমার অবস্থিত হচ্ছে সিকিমে, এটা অবশ্যই সিকিমে, এবং এটা সিকিম থেকে তিব্বতকে যুক্ত করে ভারতের সঙ্গে, সিকিম এবং তিব্বতের মধ্যে অবস্থিত। পীর পাঞ্জাল পাস জম্মু ও কাশ্মীরে অবস্থিত, যেটা জম্মু থেকে শ্রীনগরকে সংযোগ করে। জলিলা পাস কোন দুটি স্থানকে সংযোগ করে বলে ফেলো। এটা শ্রীনগর এবং লে কে সংযোগ করে। অপশন বি সঠিক উত্তর হবে, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। খারদুংলা পাস যেটা তোমার লাদাখ এবং তোমার নুব্রার মধ্যে, কিন্তু লাদাখের সিয়াক এবং নুব্রার মধ্যে অবস্থিত, এটা লাদাখে। ওকে, তো অ্যান্সার হবে কি এখানে? অপশন বি। নেক্সট হচ্ছে একটু ছোট্ট অ্যাড ব্রেক নেব, সকলে একটু মন দিয়ে শুনবে, স্কিপ করো না প্লিজ। যেটা হচ্ছে আমাদের TWS একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই আজই ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। সমস্ত টিচারদের দ্বারা সেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক ক্লাস করানো হচ্ছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, লাইভ মিস করলে রেকর্ড দেখার ক্লাস, এবং আরো অন্যান্য অভিজ্ঞ টিচারদের দ্বারা সেখানে তোমরা প্রতিদিন ক্লাস পাবে। সমস্ত ক্লাস দেখতে আমাদের TWS একাডেমিকে তোমার নাম এনরোল করতে হবে। নাম এনরোল করলে তুমি সেখান থেকে তোমার পেইড কোর্সের ভিতরে চলে যাবে। চলে গেলে সেখানে তোমরা তোমাদের পছন্দের ব্যাচ পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। বিভিন্ন ব্যাচ এখানে তোমরা প্রোভাইড করা হচ্ছে তোমাদের, যেগুলো যেমন দেখো একটা ANM JNM এর ব্যাচ চলছে 1540 টাকায়, আমাদের ANM JNM এর ব্যাচ চলছে। তারপরে হচ্ছে তোমার লাইভ মিস করলে রেকর্ড দেখার সুযোগ পাবে, এবং অভিজ্ঞ টিচার দ্বারা ক্লাস লিমিটেড অফার চলছে। তো আজই দেরি না করে চেক আউট করো TWS একাডেমি অ্যাপ এবং সেখানে নিজের নাম এনরোল করো সেরা চাকরির প্রস্তুতি নিতে। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? অ্যান্সার কি হবে? রাজস্থানের চলমান বালিয়াড়িগুলোকে কি বলা হয়? অ্যান্সারটা হবে ধ্রিয়ান বলা হয় রাজস্থানের চলমান বালিয়াড়িকে। নেক্সট হচ্ছে পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? পারাদ্বীপ বন্দর এটা তোমার হচ্ছে লৌহ আকরিক রপ্তানির জন্য বিখ্যাত। পারাদ্বীপ বন্দরটা অবস্থিত কোথায়? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র। অ্যান্সার হবে কোথায়? আচ্ছা, পারাদ্বীপটা প্রধানত অবস্থিত এটা তোমার পূর্ব উপকূলে, অবশ্যই পূর্ব উপকূলে। তো পূর্ব উপকূলের রাজ্যের মধ্যে এখানে মহারাষ্ট্রটা শুধু পশ্চিম উপকূলে পড়ে, না হলে সবগুলো পূর্ব উপকূলের মোটামুটি পড়ছে। তো পারাদ্বীপটা অবস্থিত তোমার হচ্ছে ওড়িশা রাজ্যে, ওড়িশা রাজ্যের একটি বন্দর। নেক্সট হচ্ছে কোন রক্তের বিভাগকে বা গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? রক্তের বিভাগ বা গ্রুপ 1901 সালে আবিষ্কার করেন কে? বলে ফেলো সকলে।
এ, ও এবং বি এই তিনটি গ্রুপকে আবিষ্কার করেছিলেন কে? কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার তিনি আবিষ্কার করেন রক্তের গ্রুপ। তো রক্তের গ্রুপের মধ্যে আমরা কতগুলি গ্রুপ দেখতে পাই? এ বি ও, এ বি নেগেটিভ পজিটিভ আবার এগুলোর আছে। তো এর মধ্যে কোনটি সর্বজনীন দাতা বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে এখানে অ্যান্সার হবে ও নেগেটিভকে বলা হয় সর্বজনীন দাতা। আচ্ছা, সর্বজনীন গ্রাহিতাকে কে সব ধরনের রক্ত গ্রহণ করতে পারে? বলে ফেলো। সর্বজনীন গ্রাহিতা কোনটি? অ্যান্সার হবে কোনটি? সর্বজনীন গ্রাহিতা হচ্ছে এ বি পজিটিভ, এটা হচ্ছে সর্বজনীন গ্রাহিতা রক্তের গ্রুপ। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় অস্কার বিজেতার নাম কি? অস্কার পুরস্কার চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ যে পুরস্কার সেটা হচ্ছে অস্কার পুরস্কার। 1929 সালে প্রথম প্রদান অস্কার প্রদান করা হয়। তো এই প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন অস্কার? প্রথম ভারতীয় হিসাবে অস্কার এসেছিল যার হাত ধরে, তিনি হচ্ছেন ভানু আথাইয়া, যিনি একজন কস্টিউম ডিজাইনার ছিলেন। 1983 সালে তিনি অস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, এবং তিনি ছিলেন গান্ধী সিনেমা রিচার্ড অ্যাটেনবরের যে গান্ধী চলচ্চিত্র ছিল, সেই গান্ধী চলচ্চিত্রে তিনি কিন্তু কস্টিউম ডিজাইনারের কাজ করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে রাজ তরঙ্গিনী অনুসারে কাশ্মীরের প্রথম রাজা কে ছিলেন? রাজ তরঙ্গিনী, যেটা থেকে আমরা কাশ্মীরের রাজবংশগুলির ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেখানে রাজ তরঙ্গিনীর লেখক কে? এটা লেখক হচ্ছে কলহন। তো কাশ্মীরের রাজবংশগুলির সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে? রাজ তরঙ্গিনী থেকে। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এই প্রশ্নটি। এবং এই কাশ্মীরের প্রথম রাজা কে ছিল রাজ তরঙ্গিনী অনুসারে? তিনি হচ্ছেন প্রথম গোনন্দ, তিনি হচ্ছেন কাশ্মীরের প্রথম রাজা ছিলেন রাজ তরঙ্গিনী অনুসারে। নেক্সট হচ্ছে ম্যারাথন দৌড়ে মোটামুটি কত দূরত্ব অতিক্রম করতে হয়? ম্যারাথন দৌড়ে মোটামুটি কতটা ডিস্টেন্স তোমাকে কভার করতে হয়? একটা জেনারেল নলেজের একটা প্রশ্ন। অ্যান্সার কি হবে? দেখো, ম্যারাথন দৌড়ে মোটামুটি তোমাকে 42 কিমি মতো পথ অতিক্রম করতে হয়। এখানে যদি মাইল না থেকে কিমি থাকতো তাহলে তো হয়তো তোমরা আচ্ছা 82 কিমি লিখে দিলাম, 42 কিমি পথ অতিক্রম করতে হয়। তো এখানে যদি এটা মাইলে কনভার্ট করা হয় তো এটা হবে এই 26 মাইল মতো পথ কিন্তু অতিক্রম করতে হয় মোটামুটি একজনকে। নেক্সট হচ্ছে ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনামের রাজধানী কি? ভিয়েতনামের রাজধানী কি? অ্যান্সার কি হবে? হ্যানয় ভিয়েতনামের রাজধানী। নেক্সট হচ্ছে কোন গভর্নর জেনারেলের শাসনকালে বিধবা বিবাহ আইন পাশ হয়? বিধবা বিবাহ আইনটি পাশ হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়কালে? অ্যান্সার করো সকলে। বিধবা বিবাহ আইন বলে ফেলো। বিধবা বিবাহ আইন এটা কবে পাশ হয়েছিল? 1856 সালে এটা পাশ হয়। তৎকালীন সময়ে কে গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি তৎকালীন সময়ের গভর্নর জেনারেল ছিলেন, তার সময় এটা পাশ হয়েছে। নেক্সট হচ্ছে যোগ জলপ্রপাতের নতুন নাম কি? যোগ জলপ্রপাতের নতুন নাম কি? রাজীব গান্ধী জলপ্রপাত, মহাত্মা গান্ধী জলপ্রপাত, সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরু। যোগ জলপ্রপাত বা এটাকে আমরা বলে থাকি গেরোসপ্পাও জলপ্রপাত, গেরোসাপ্পা জলপ্রপাতও বলা হয় এটাকে, যেটা তোমার অবস্থিত শরাবতী নদীর উপরে। কোন রাজ্যে বলতে পারবে কেউ? শরাবতী নদীর উপরে। নদীর উপর কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে। এবং এটার বর্তমান নাম বা এটার অপর একটি নাম কি? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত, এটার অপর নাম। নেক্সট হচ্ছে কে রিপন কলেজ স্থাপন করেছিলেন? রিপন কলেজটা কে স্থাপন করেছিল? একদমই শেষ প্রশ্নে চলে আসলাম, যেটা হচ্ছে রিপন কলেজ। আচ্ছা, রিপন কলেজটা কে স্থাপন করে?
অ্যান্সার হবে কি, রিপন কলেজটা অবস্থিত তোমার হচ্ছে কলকাতাতে। কলকাতাতে স্থাপিত হয়েছিল। কবে স্থাপিত হয়? 1884-তে স্থাপন হয়। ওকে, তো এই রিপন কলেজটার বর্তমানে কিন্তু এটা নাম চেঞ্জ করে সুরেন্দ্রনাথ কলেজ করা হয়েছে এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রিপন কলেজের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। ওকে, তো এই ছিল আজকের কিছু সুন্দর প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আশা করবো তোমাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে কমেন্টে সকলে জানিয়ে যাবে এবং তার সঙ্গে একটি করে সকলে লাইক করে দেবে ক্লাসে। আর দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি আমাদের যে অ্যাপ আছে, টিডব্লিউএস একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস, এই অ্যাপটি যদি ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে আজই তোমার নাম এনরোল করো। সকলে ভালো থাকবে, টাটা।